শীত মৌসুম শুরু হলে অপেক্ষা শেষ হয় আবাসন ব্যবসায়ীদের। বছরের এই সময়ে বাড়ির কাজে হাত দেন অনেকে। এবছর 10 থেকে 12% দাম কমেছে তৈরি ফ্ল্যাটের। তারপরেও ক্রেতা কমার কথা বলছেন আবাসন ব্যবসায়ীরা। আবাসন খাতের অবস্থা জানাতে চেষ্টা করব, সাথে সপ্তাহ শেষে শেয়ার বাজার, বন্দর ও হাটের খবর নিয়ে ভাগশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। 2023-24 অর্থ বছরে আবাসন বা রিয়েল এস্টেট খাতে 3.79% প্রবৃদ্ধি অর্জন করা গেছে। গত 7 অর্থ বছর ধরেই প্রবৃদ্ধি 3% বেশি থেকেছে এবং সেখান থেকে উত্তরোত্তর অগ্রগতি হয়েছে। প্রায় 4 লাখ কোটি টাকার অবদান রয়েছে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই খাতের। আমরা একটু দেখে নিই জিডিপিতে রিয়েল এস্টেট কার্যক্রমের যে অবদান। আমরা দেখছি 2016-17 অর্থ বছরে প্রায় 2,14,000 কোটি টাকার রিয়েল এস্টেট থেকে জিডিপি এসেছে এবং 2017-18 অর্থ বছরে সেটি 2,36,000 কোটি টাকা, 2018-19 সালে 2,61,000 কোটি টাকা, এরপর উত্তরোত্তর বাড়ে এবং 2020-21 অর্থ বছরে ছাড়িয়ে যায় 3 লক্ষ কোটি টাকার মাইল ফলক, যেখানে 3,13,000 কোটি টাকার অবদান ছিল এ খাতের। 2021-22 অর্থ বছরে তা আরও বেড়ে 3,40,000 কোটি টাকায় পৌঁছে 2022-23-এ 3,73,000 কোটি টাকা এবং সর্বশেষ অর্থ বছর 2023-24 অর্থ বছরে 4 লাখ কোটি টাকার বেশি ছাড়িয়েছে এই রিয়েল এস্টেট খাতের অবদান। আমরা যদি এবার একটু দেখে নেই জিডিপির সাথে রিয়েল এস্টেট খাতের যেই অবদান অনুপাত আমরা তুলনা করি, তাহলে আমরা দেখব যে সেখানে একটি ব্যতিক্রম চিত্র লক্ষ্য করা গেছে। নিম্নমুখী একটি রেখা আমরা দেখতে পাচ্ছি। 2016-17 অর্থ বছরে মোট জিডিপির 9.39% অবদান ছিল রিয়েল এস্টেট কার্যক্রমের, যেখানে 2017-18 অর্থ বছরে সেটি নেমে আসে 9.06%। 2018-19 সালে জিডিপির তুলনায় 8.69% ছিল রিয়েল এস্টেট কার্যক্রমের অবদান। সেখান থেকে আরও কমতে কমতে আমরা দেখি যে 9%-এর নিচে নেমে এসে সেটি 8.69, 8.68, 8.39, 8.12 এবং সবশেষ 2023-24 অর্থ বছরে আমরা দেখছি জিডিপির তুলনায় এই আবাসন খাতের রিয়েল এস্টেট কার্যক্রমের অবদান ছিল 7.77%। অর্থাৎ আমরা দেখছি যে এই 7 অর্থ বছর ধরে ধারাবাহিকভাবে জিডিপির অনুপাতে রিয়েল এস্টেটের যেই আনুপাতিক তুলনা সেটি কমেছে, অর্থাৎ জিডিপিতে রিয়েল এস্টেট খাতের অবদান কমে আসছে। যদিও রিয়েল এস্টেট খাতের পরিধি বৃদ্ধি পেয়েছে, তবে সেটি জিডিপির অনুপাতে সমানুপাতে বৃদ্ধি না পাওয়ার কারণে আমরা দেখছি যে এই নিম্নমুখী প্রবণতা। এবার আমরা একটু দেখে নেই যে শীত মৌসুমে যেহেতু অনেকেই বলছিলাম বাড়ির কাজে হাত দেন, সেখানে আসলে এখন কি দাম রয়েছে, যে সকল ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো রয়েছে বা যে সকল র ম্যাটেরিয়ালসগুলো রয়েছে, কাঁচামাল রয়েছে আবাসন খাতের, তার দামগুলো কেমন রয়েছে বর্তমানে সেটা একটু দেখছি। বাংলা ইট প্রতি পিস 12 থেকে 14 টাকা দরে বিক্রি হচ্ছে, সিরামিক ইট বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা প্রতি পিস, হলো ব্লক বিক্রি হচ্ছে 15 থেকে 17 টাকা প্রতি পিস, রড প্রতি টন 83,000 থেকে 85,000 টাকা, রড 60 গ্রেডের যে রড রয়েছে সেটি প্রতি টন বিক্রি হচ্ছে 87,500 থেকে 92,500 টাকা পর্যন্ত। অর্থাৎ আমরা যদি কাঁচামালগুলো দেখছিলাম আবাসন খাতের, সেখানেও আসলে বেশ কিছু সংকটের মুখোমুখি হতে হয়েছে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অনেকগুলো খাত রয়েছে এই আবাসন খাতের, ব্যাকওয়ার্ড লিঙ্কেজে প্রায় অনেকগুলো খাত রয়েছে, যার মধ্যে বেশিরভাগ খাত বেশ ঝুঁকির সম্মুখীন হয়েছে বা সেগুলোর উপর দিয়ে এক ধরনের ধকল গেছে বছর জুড়ে। এর মধ্যে আমরা দেখছি যে সাদা বালু প্রতি সিএফটি 18 থেকে 24 টাকা দর, লাল বালু 85 থেকে 95 টাকা, ভিটি বালুর মানভেদে 14 থেকে 18 টাকা, পাথর দেশি পাথর 180 থেকে 220 টাকা প্রতি সিএফটি, এছাড়া বিদেশি পাথর 220 থেকে 224 টাকা। আরও কিছু কাঁচামাল আমরা দেখলাম থাই অ্যালুমিনিয়াম, এটিও জানেন যে রিয়েল এস্টেট বা আবাসন খাতে আসলে ব্যবহৃত হয়। সেখানে আমরা দেখছি যে থাই অ্যালুমিনিয়াম প্রতি বর্গফুট 350 থেকে 520 টাকা, গ্রিল ও রোলিংয়ে 120 থেকে 140 টাকা প্রতি বর্গফুটে খরচ রয়েছে, সিমেন্ট প্রতি বস্তা 450 থেকে 560 টাকা। এখানে বলে নেওয়া ভালো যে এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাতগুলো তখনই চাঙ্গা হয় যখন রিয়েল এস্টেট সার্বিকভাবে অগ্রসর হতে থাকে বা এ খাতে বিনিয়োগ বাড়তে থাকে। যে শীত মৌসুম শুরুতেই বাড়ির কাজে হাত দেন অনেকে, এর পাশাপাশি এই ব্যবসার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের কর্মব্যস্ততা বাড়ে। এবছর আমরা যেই তথ্য পেয়েছি যে 10 থেকে 12% কোনো কোনো ক্ষেত্রে ফ্ল্যাটের দাম কমেছে,
এই দাম কমার পরেও ক্রেতা কমে গেছে বলছেন আবাসন ব্যবসায়ীরা। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জনাব নাইমুল হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, দুটি বিষয় জানা রয়েছে, যে নির্মাণ খাতে ব্যয় কি ধরনের বেড়েছে, আর এই খাতে বিনিয়োগ আসলে বেড়েছে না কমেছে, বর্তমান অবস্থাটা কি? যেহেতু একটা ওভারঅল ইকোনমিতে একটা স্থবিরতা আছে, সেটার প্রথম ইফেক্ট আসলে অবশ্যই আবাসন খাতে পড়ে যায়। কারণ মানুষ যখন নিত্য প্রয়োজনীয় কেনার ব্যস্ত হয়ে যায় এবং কিনতে অনেকটা ব্যয় হয়ে যায়, সেক্ষেত্রে আবাসন, যেহেতু মানুষের মানে যখন মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ করে তখনই আবাসনের দিকে যায়। তো সেই ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির কোনো লক্ষণ আমরা একদমই দেখছি না। বরং আমরা যেগুলি রেডি করে রেখেছি সেগুলি সেইভাবে আমরা গত বছর বা তার আগের বছর যেভাবে বিক্রি হয়েছে, যেই কোয়ান্টিটিতে, সেটার অনেকটাই হ্রাস হয়েছে। যে সেটি সুবিধাজনক অবস্থানে থেকে মানুষ আবাসনে বিনিয়োগ করবে বা ভবিষ্যতের জন্য আসলে একটা টেকসই বন্দোবস্ত করবে, এটি স্বাভাবিক। তবে বর্তমান বাস্তবতায় আসলে আমি জানতে চাইছিলাম যে নির্মাণ ব্যয় যেগুলো রয়েছে বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যেই শিল্পগুলো রয়েছে, সেগুলোর কি অবস্থা? হ্যাঁ, আপনি দেখতেই পাচ্ছেন, মানে নির্মাণ ব্যয়ের একটা বড় রিয়েল এস্টেটের হচ্ছে রড, সিমেন্ট, এগুলো দেখছেন রডের দামও এখন একদমই কম, এবং সবচেয়ে বড় কথা হলো চাহিদা কমে গেছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি, ধরেন আমাদের যেই পরিমাণ 5,000 থেকে 7,000 ফ্ল্যাট প্রতি বছর একটা আমাদের আসার কথা, সরবরাহ হওয়ার কথা, কিন্তু গত 2 বছরে সেটা সরবরাহ কমেছে এবং বিক্রিও কমেছে। মানে যেটা হয় যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গুলো আমাদের সাথে রিলেটেড, আমরা যত বেশি আমরা কমপ্লিট করবো প্রজেক্ট, তত বেশি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গুলো পুরো তাদের সরবরাহ শেষ করতে পারবে। তো আমাদের সরবরাহ চাহিদা না থাকলে ওদের সরবরাহ অটোমেটিক্যালি কমে যায়। তো এটা ভাইস ভার্সা। তো সেই ক্ষেত্রে মূল্য বৃদ্ধি, অনেক কিছুর সমন্বয় ঘটে এই স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে করছি। জি, সেখানে স্পষ্ট যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের খাতগুলো অনেকদিন ধরে ধুঁকছে, যেহেতু এই খাতে আসলে অনেক মানুষ ইতিমধ্যে সংশ্লিষ্ট রয়েছেন, এবং বাংলাদেশে আমরা বলছিলাম যে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে জিডিপিতে প্রায় 4 লাখ কোটি টাকার মতো শুধুমাত্র রিয়েল এস্টেট কার্যক্রমের মধ্য দিয়ে আসে। তো সেখান থেকে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই খাতের যে প্রতিবন্ধকতা এই মুহূর্তে রয়েছে, সেটি উত্তরণের জন্য কোনো ধরনের নীতি সহায়তার জরুরি আছে কিনা আপনারা সেটি মনে করেন কিনা, কিংবা মানুষের আগ্রহ বাড়ানোর জন্য আসলে কি ধরনের কার্যক্রম নেওয়া যেতে পারে? হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন, খুবই মানে রিলেটেড প্রশ্ন, যেটা আমাদের আসলে এখন সবাই আমরা সেটা নিয়ে কথা বলছি। প্রথমত হচ্ছে স্থবিরতা কাটিয়ে জন্য যেটা দরকার সেটা হচ্ছে বায়ারদের ফ্যাসিলিটি। আমরা সবসময় বলি, আমরা যেটা একটা ফান্ড চাই, ফান্ড কিন্তু আগে একটা বাংলাদেশ ব্যাংক দিয়েছিল। সেই ফান্ডটা কিন্তু মূলত যারা আমাদের ফ্ল্যাট কেনেন তাদের জন্য প্রয়োজন, নট আমরা যারা তৈরি করব ফ্ল্যাট তাদের জন্য নয়। অতএব সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে ওদেরকে একটা সহনীয় পর্যায়ে ওদের যদি কিস্তিটা হয়, আমরা বলি ইএমআই, ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। সেই ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্টের আপনি জানেন যে বেশ কিছু বছর 6-9 ছিল, এবং 9-এর বেশি তাদের সুদ দিতে হতো না তারা যেটা লোন নিত। এখন কিন্তু সেই লোন 12, 13, 14, 15% গিয়ে থেকেছে। অতএব আমি সবসময় বলি যে আমরা যাদের বাড়ি নেই, তারা যেই পরিমাণ বাসা ভাড়া দিচ্ছে, সে ধরেন কেউ বাসা ভাড়া দিচ্ছে 30,000 টাকা, 40,000 টাকা, তার যদি মাসিক কিস্তিটা আরো 10,000 বেড়ে 50,000 বা 60,000 হয়, তাহলেই সে একমাত্র বাড়ি কেনার চিন্তা করতে পারে। আদারওয়াইজ আপনি বাড়ি ভাড়া দিয়েছেন 40,000, তাকে কিস্তি দিতে হবে 80,000, তাহলে তো সে জীবন যাপন করে, তার দৈনিক কার্যক্রম করে, তার সংসার চালিয়ে সেই সেই মান্থলি ইনস্টলমেন্টটা সে দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে সুদ আর হার একটা বড় ফ্যাক্টর আপনার এই আমাদের বায়ারকে আকর্ষণ করার জন্য, যেটা অনেক অনেক বেড়ে গেছে। আমরা এই জন্যই সরকারের সাথে বারবারই বলছি
যে আপনারা সুদের হারটা কমিয়ে, এবং আমি বারবারই একটা কথা বলি, ফার্স্ট বায়ার মানে যাদের কোনো বাড়ি নেই, যারা প্রথম বাড়ি কিনছে, আপনি যে কোনো একটা অন্য দেশে গেলেই বুঝতে পারবেন যে ফার্স্ট বায়ার বলে একটা কথা আছে, যে সেকেন্ড বাড়িটা বাড়ি করলে আপনি ভাড়া দিবেন, কিন্তু প্রথম বাড়িটা কিন্তু আপনি নিজে থাকবেন। তো সেই বাড়িটায় কেনার জন্য সরকার যদি একটা সরল সুদের আকার করে, যেমন আপনি জানেন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 9% একটা লোনের ব্যবস্থা করেছে, যেখানে সরকার দেয় 5%, ওনারা দেয় মাত্র 4%। সেই ক্ষেত্রে যদি আমরা একই রকম ভাবে কোনো কিছু প্রাইভেটের ক্ষেত্রে করতে পারি, তাহলেই এই স্থবিরতা কাটিয়ে ওঠার একটা বড় সম্ভাবনা তৈরি হবে। জি, জনাব নাইমুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমরা যেটি শুনছিলাম, আবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন এই খাতে বিনিয়োগ করার জন্য সরল সুদে ঋণ বা ঋণের সুদের পরিমাণ কমানো জরুরি বলে তারা মনে করছেন। ওরা এই সপ্তাহের পুঁজিবাজারের খবর জেনে নেব। সপ্তাহের শেষ দিনে 5 পয়েন্ট হেরফের হয়েছে প্রধান সূচকে। আমরা দেখে নিই সপ্তাহব্যাপী লেনদেনের চিত্র। চলতি সপ্তাহে কোনো দিন এই লেনদেন 500 কোটি অতিক্রম করেনি। সপ্তাহের শেষ দিনে 5.34 পয়েন্ট কমেছে প্রধান সূচক ডিএসইএক্স, দাঁড়িয়েছে 5192.59 পয়েন্টে। আমরা সপ্তাহব্যাপী যদি দেখি যে বাজার মূলধনে প্রায় 2000 কোটি টাকার মতো যোগ হয়েছে, আর সপ্তাহে 3 কার্যদিবস সূচকের পতন হলেও 2 কার্যদিবসে সূচক বেড়েছে। আমরা যেটি দেখছিলাম যে 500 কোটি টাকার বেশি লেনদেন হয়নি সপ্তাহে কোনো দিন। এবার দেখে নেব চলতি সপ্তাহে যে সকল প্রতিষ্ঠান শেয়ার বাজারে লভ্যাংশ ঘোষণা করেছে তাদের তথ্যাদি। অগ্নি সিস্টেমস লিমিটেড নগদ 4.8% লভ্যাংশ দিয়েছে, 1 টাকা 15 পয়সা প্রতি শেয়ারে। বিচ হ্যাচারি লিমিটেড নগদ 10% লভ্যাংশ দিয়েছে, 2 টাকা 3 পয়সা। গোল্ডেন সন লিমিটেড নগদ 1.5% লভ্যাংশ দিয়েছে, 68 পয়সা আর্নিং পার শেয়ার। ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড নগদ 1% লভ্যাংশ দিয়েছে, 12 পয়সা প্রতি শেয়ারে। নাটোরের ক্ষেতে তোলা শুরু হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ। ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। এ নিয়ে নাটোর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহবুব হোসেন। স্লট বুকিং বন্ধের জেরে 2 দিন বন্ধ থাকবার পর হিলি স্থল বন্দর দিয়ে গতকাল বুধবার আলু এবং পেঁয়াজের আমদানি শুরু হয়েছে, এবং আমদানি শুরুর প্রথম দিকেই এই বন্দর দিয়ে প্রায় 1700 মেট্রিক টন আলু এবং 1100 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এবং এই আমদানিকৃত পেঁয়াজ আলুগুলো বন্দরের ব্যবসায়ীরা কিন্তু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেছেন। পেঁয়াজ প্রতি কেজি 80 টাকা বিক্রি হয়েছিল, সেটি বর্তমানে 77 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ 10 টাকা কিন্তু পেঁয়াজের দামে কেজিতে কমেছে। এবং আলুর দামের যদি বিষয় বলি, আলু যেখানে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে প্রায় 5-7 টাকা কমে সেটি 60 থেকে 65 টাকার মধ্যে বেচা কিনা হচ্ছে আলু। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে স্লট বুকিং এর যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু স্থায়ী সমাধান এখন পর্যন্ত হয়নি, সেটি অস্থায়ী সমাধান বলা চলে। কারণ শনিবার পর্যন্ত এই বন্দর দিয়ে আলু আমদানি হবে, এবং সেটিও কিন্তু আগের বোঝাই করা যে আলুগুলো রয়েছে সেটি কিন্তু আমদানি করবে বলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিদ্ধান্ত দিয়েছে। এবং আরেকটি বিষয় তারা বলছেন সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে তারা কিন্তু কোনো ধরনের আলু রপ্তানি করবে না, যদিও অন্য রাজ্য থেকে সেই আলুগুলো এক্সপোর্টাররা যদি বাংলাদেশে রপ্তানি করতে চায় সেক্ষেত্রে স্লট বুকিং এর মাধ্যমে তারা হয়তো করতে পারে। তবে শনিবারের পরে কিন্তু আলু আমদানি বা আলু আমদানিতে একটা সংখ্যা দেখা দিয়েছে এবং দেখা দিতে পারে বলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন অন্যান্য পণ্যের ক্ষেত্রে বাধ্যবাধকতা না থাকলেও আলুর বিষয়ে কিন্তু বেশ একটা কঠোর অবস্থানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যার কারণে আলু আমদানি নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে হিলি স্থল বন্দরে আলু এবং পেঁয়াজের আমদানিটা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং দামেও প্রভাব পড়তে শুরু করছে। তো এই ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। স্লট বুকিং জটিলতায় 2 দিন বন্ধ থাকার পরে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। এতে আলু এবং পেঁয়াজের দাম কমেছে কেজি থেকে 5 থেকে 7 টাকা। এ নিয়ে জানাচ্ছিলেন সোহেল রানা। এবারে নাটোরের ক্ষেতে তোলা হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ। ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষকরা খুশি। নাটোর থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মাহবুব হোসেন। আমরা এই মুহূর্তে রয়েছি নাটোরের নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া মাঠে। এই মাঠে এবছর কৃষকরা যে আগাম জাতের যে গ্রীষ্মকালীন যে পেঁয়াজ রয়েছে সেটি চাষ করেছিলেন কৃষকরা। ইতিমধ্যে এই ক্ষেত থেকে যে পেঁয়াজ সেটি তুলতে শুরু করেছেন, এবং এর যে ফলন সেটি 90 থেকে 100 মণ হারে যে ফলন সেটি কিন্তু কৃষকরা পাচ্ছে বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। তবে এই যে নতুন জাতের যে পেঁয়াজ সেটি বাজারে উঠতে শুরু করেছে, এবং এটি কৃষকরা 2800 থেকে 3000
টাকা মন দরে কিন্তু তারা বিক্রয় করতে পারছেন। কৃষকরা যেটি বলছে যে উৎপাদন খরচ 16 থেকে 17 টাকা কেজি প্রতি পড়লো, এখানে কিন্তু 70 থেকে 75 টাকা কেজি তারা বিক্রয় করতে পারছে এবং এতে করে তারা কিন্তু এই জাতের পেঁয়াজ উৎপাদন করে তারা লাভবান। কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে তারা এবছর প্রায় 500 কৃষককে তারা সার বীজ সহ যে প্রণোদনা সেটি দিয়েছিল এবং যার কারণে প্রায় 450 বিঘা জমিতে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হয়েছে। নাটোরের থেকে এই পেঁয়াজ উত্তোলনের সবশেষ তথ্য ছিল আমার কাছে। বগুড়ার হাটে উঠতে শুরু করেছে আমন ধান। কোনো কোনো জাতের ধান বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে। এ নিয়ে দুপচাচিয়া উপজেলার ধাপের হাট থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। বগুড়া সহ আশপাশের জেলাগুলোতে আমন ধানের কাটামারা শুরু হয়েছে এবং প্রায় 50 ভাগ আমন ধানে কাটামারায় কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এবং কৃষকরা আরও যেগুলো আছে সেগুলো কাটামারা করছে। আর পাশাপাশি কিন্তু আমন ধান কাটামারা শেষ হওয়ার পরে কৃষকরা সেই ধান নিয়ে বিভিন্ন হাট বাজারে এসেছেন। আজকে আমি যে হাটটিতে রয়েছি সেটি হলো ধাপের হাট। এই ধাপের হাটেও কিন্তু বেশ সরবরাহ হয়েছে, তবে ধানের যে দাম সেই দামটা কিন্তু এবারে মোটামুটি ভালোই পাচ্ছেন কৃষক। আর এখানে সরকার এবারে নির্ধারিত যে দামটি সেটি কিন্তু 1320 টাকা করেছে, অর্থাৎ 33 টাকা কেজি দরে ধান কিনবে সরকার। সরকারের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুসারে বর্তমানে যে দাম সে দামে কিন্তু ধান পাওয়া বেশ মুশকিল, কারণ 1320 টাকা মন দরে যে ধান সরকার কিনবে সেই ক্ষেত্রে কিন্তু 1320 টাকার অনেক বেশি দরে কিন্তু ধান বিক্রি হচ্ছে। আর সরকার যে ধানটি কিনবে সেটি হলো মোটা জাতের ধান। আর আজকে যে ধানটি এখানে বিক্রি হচ্ছে 1420 টাকা 1380 টাকা সেইটি হলো চিকন জাতের ধান। এখানে খাদ্য বিভাগ বলছে যে চাল হয়তো সম্পূর্ণ সংগ্রহ করতে পারবে, কিন্তু ধানটি সংগ্রহ করতে হয়তো বেগ পেতে হবে, কারণ ধানের দাম এই মুহূর্তে বেশ বেশি। তো এই ছিল আমার কাছে বগুড়া ধাপের হাট থেকে ধানের দরদাম নিয়ে সর্বশেষ। শেষ করছি ভাগশেষ। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।